মুসলিম উম্মার জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এসেছে পবিত্র রমজান। চাঁদ দেখার পর থেকেই দেশ জুড়ে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে মসজিদে আদায় করেছেন তারাবি নামাজ। গভীর রাত পর্যন্ত কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে তারা মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। রাতের শেষ প্রহরে সেহরি খাওয়ার মধ্য দিয়ে শুরু হয় প্রথম রোজা। পরিবার পরিজনের সঙ্গে সেহরির টেবিলে একত্রিত হয়ে ধর্মীয় আবহে নতুন দিনের সূচনা করেন রোজাদাররা। সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির এই মাসে সকলের জন্য শান্তি ও কল্যাণ কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গরম আবহাওয়া যেন শুরু হয়ে গেছে বাজারে। রমজান শুরুর আগেই দেশের বিভিন্ন বাজারে বরাবরের মতোই বেড়েছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে খেজুর, ছোলা, বুট, বেগুন, লেবু সহ ইফতারের নানা পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ। এজন্য অসাধু কিছু ব্যবসায়ীদের দায়ী করছেন ভোক্তারা। বিস্তারিত দেখুন রিপোর্টে। বাংলাদেশে পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে বেশ কিছু পণ্যের চাহিদা থাকে বাড়তি, আর বিক্রেতারাও সেই সুযোগটি নিয়ে পণ্যের দাম বাড়ান। ধর্মপ্রাণ মুসলিমদের ইফতারে শুরু হয় খেজুর দিয়ে। খেজুর ছাড়া ইফতার যেন অসম্পূর্ণ, আর চাহিদা থাকায় রোজার আগে চড়া দামে বিক্রি হয় এই খেজুর। দেশব্যাপী বাংলাদেশের মানুষের রমজান উপলক্ষে চাহিদা থাকে 65,000 মেট্রিক টন খেজুর। তাই সংশ্লিষ্টগণ এবার চাহিদা পূরণ করতে আরও 15,000 মেট্রিক টন বাড়িয়ে অর্থাৎ 80,000 মেট্রিক টন খেজুর আমদানি করেছেন। শুধু তাই নয়, আমদানি শুল্ক 25% থেকে 10% কমিয়ে 15% ধার্য করা হয়েছে। কিন্তু তারপরও ভোক্তাদের হাতের নাগালের বাইরে এই খেজুরের দাম। এদিকে পাইকার বাজার ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। আমাদের এখানে 8-10 পদের খেজুর আছে, ঠিক আছে। আমরা পাইকারি হোলসেল বিক্রি করি এখানে। তা আপনার আজোয়া আছে, শুক্কারি আছে, তারপর জমজম আছে। 40 টাকা পার্সেন্ট কেজি প্রতি। কোনো মালে কেজি প্রতি গাড়িতে বাইরে গেছেন 120 টাকা বাইরে গেছেন। যেমন গত সপ্তাহে পোর্ট থেকে গাড়ি ভাড়া দিতাম 30-35 হাজার টাকা, আর এখন গাড়ি ভাড়া দিতেছি মিনিমাম 60,000 টাকা, উপরে 70-80 হাজার টাকা। ম্যাকডোল আছে 5 কেজি 6,300। তারপরে কালমি মরিয়ম আছে 5 কেজি 3,000। ডাল আছে 5 কেজি 2500। আদু আছে 3 কেজি আছে আমাদের কাছে, এটা 2300 টাকা বেশি। অপরদিকে পাল্লা দিয়ে দেশি বিদেশি সব ধরনের ফলের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। তবে দাম স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছেন ফল ব্যবসায়ীরা। নাশপাতিটা বাড়ছিল 50 টাকা, আপেলও 50 টাকা লাইনে বাড়ছে। আপেল 300 টাকা কিনা পড়তেছে, মালটা 300 টাকা কেজি। গত সপ্তাহে কত ছিল? 250 টাকা কেজি কিনা ছিল। তার মানে এই সপ্তাহে 50 টাকা করে প্রতি কেজিতে বাড়ছে। এই 2-3 রোজে আপনার আবার এই আগের জায়গায় যাবো, কারণ একটু খরচ বেশি, তো গাড়ি ঘুরি ভাড়া বেশি, এমনি মালের দাম আবার রোজার মাসে লাগে একটু চাপ পড়ছে বেশি, এই কারণে একটু দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর পদক্ষেপ ও বাজার মনিটরিং বাড়ালে পণ্যের এই ঊর্ধ্বমুখী দাম কমানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টগণ। নতুন সরকারের অধীনে বাজারের এই অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনা হলে স্বস্তি পাবেন সাধারণ জনগণ। সাদিয়া হক, মৌ, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাতে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশ পুনর্গঠনে প্রতিটি নাগরিকের সহায়তা কামনা করেছেন তারেক রহমান। রাত 9:45 তিনি বাংলাদেশ টেলিভিশনে এ ভাষণ দেন। মাই টিভি সহ সব বেসরকারি চ্যানেল ভাষণটি সরাসরি সম্প্রচার করে। ভাষণে প্রধানমন্ত্রী বিপুল জনসমর্থনে বিএনপি ও জোটকে বিজয়ী করায় দেশবাসীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি দল মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের প্রত্যাশা পূরণে তার সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি জাতীয় সংসদ কার্যকর এবং দেশ পরিচালনায় বিরোধী দলেরও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে।
সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম সালেহ। বুধবার সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। এতে বলা হয়, আবু আবদুল্লাহ এম সালেহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদায় ও বেতনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এবছরের ২১শে বইমেলা শুরুর তারিখ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়ে অমর ২১শে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৫ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হচ্ছে। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়াও সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরীর সভাকক্ষে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের কথা জানিয়েছিল বাংলা একাডেমি। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সভায় অবহিত করেন। এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। লক্ষ্মীপুরের রহস্যময় দুটি বয়ার ইতিহাস এখনও অজানা। বয়া দুটিকে ঘিরে স্থানীয়দের মাঝে রয়েছে নানা কল্পকাহিনী। একসময় বয়া দুটি ঘিরে জিকির, মিলাদ মাহফিল, মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে আরাধনা করত অনেকে। সময়ের সাথে সাথে এসব কুসংস্কার কিছুটা কেটে গেলেও এখনও দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসে বয়াগুলো দেখতে। লক্ষ্মীপুর থেকে প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চড়ুইভূতি গ্রামের বিস্তীর্ণ চরের মাঝখানে পাশাপাশি লোহার তৈরি দুটি বয়া আজও রহস্য হয়ে আছে স্থানীয়দের মাঝে। জানা যায়, প্রায় ৮০ বছর আগে এই অঞ্চল দিয়ে প্রমত্তা মেঘনা নদী প্রবাহিত হতো। সেই সময়ে নদীপথে জাহাজের দিক নির্দেশনার জন্য স্থাপন করা হয় এই বয়াগুলো। স্থানীয়রা জানায়, তারা ছোটবেলা থেকেই এই বয়াগুলো দেখে আসছে। আগে মানুষ অনেক দূর থেকে এখানে মানত করতে আসতো, মিলাদ পড়তো, টাকা পয়সা রেখে যেত। যা আসা যাওয়া করতো হেরা বয়া হারাইছে। পরে নদী মনে করেন যখন সর হরিয়ে আছে তখন নিতে পারে না, এই হালতে রয়ে গেছে। বুল্লেশ্বর এই বয়াটা বহুত মানুষ দেখতে আসে। এখানে বহুত আগে দেখতাম ওয়াজ মাহফিল কিংবা উরুস টুরুস এগুলা করতো, নানা মৃত্যু মানুষ আসতো। চরে বসবাস করা একাধিক ব্যক্তি বলেন, বয়াগুলো ঐতিহাসিক বস্তু। এখান থেকে মেঘনা নদী পশ্চিম দিকে সরে যাওয়ার পর এই বয়া দুটি ভেসে ওঠে। 40 বছর আজ 40 বছর লাতে ইয়ানা আছে, ধরেন না বাড়তে জ্বলতো। এটার মধ্যে উড়ি হোলানি শতানি করতে ব্যাকে বস গরুরে হানি খাবাইতো। অনেক ভাঙি চুরি গেছে, অনেক মোটকা দুগা আছে। সম্প্রতি এই ঐতিহাসিক বয়া দুটির চারপাশ থেকে প্রায় ৩ ফিট গভীর মাটি কেটে নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জমির মালিক সেই মাটি ব্রিক ফিল্ডে বিক্রি করেছেন। এতে করে বয়াগুলো এখন অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়া ইপ্রু মার্মা বলেন, ঐতিহাসিক নিদর্শন হিসেবে বয়াগুলো সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রহস্য, ইতিহাস আর অবহেলার গল্প বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে বয়ার চরের এই দুটি শতবর্ষী বয়া। লোকালি প্রথমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে একটা আমি খোঁজখবর নেব, এরপরে আমরা এটা আরো সংরক্ষণ বা যে কোনো বিষয়ে নেওয়ার জন্য যেটা বয়ার যে কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এটা অবহিত করার জন্য ব্যবস্থা নেব। দ্রুত সংরক্ষণ উদ্যোগ না নিলে সময়ের স্রোতে হারিয়ে যেতে পারে লক্ষ্মীপুরের এই ঐতিহাসিক নিদর্শন। হাফিজা খানম জুথি, মাই টিভি।
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সকালে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে মেরামত করা হচ্ছিল। এ সময় মাওয়াগামী দ্রুতগামীর অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের হেলপার ছিটকে পড়ে আহত হন এবং পেছনের ট্রাকের হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহার করে আটকা পড়া হেলপারকে উদ্ধার করেন। ইফতারে তৃষ্ণা মেটাতে শরবতের কোনো বিকল্প নেই, আর তা যদি হয় লেবুর শরবত, তাহলে তো কথাই নেই। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রির জন্য যায় টাঙ্গাইল জেলার লেবু। রমজান চলে আসায় লেবুর চাহিদা সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি। এবছর এই অঞ্চলে লেবুর উৎপাদন চাহিদার তুলনায় কম। পাইকাররা বিভিন্ন হাটবাজার থেকে লেবু কিনে পৌঁছে দিচ্ছেন দেশের বিভিন্ন বাজারে। প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খানের তথ্য ও ভিডিও চিত্রে শবনম অবনীর ডেস্ক রিপোর্ট। অনুকূল আবহাওয়া ও স্বল্প খরচে অধিক উৎপাদনের জন্য টাঙ্গাইল জেলায় সারা বছর লেবুর চাষ হয়। পরিশ্রম কম হওয়ায় লেবু চাষে কৃষকদের মাঝে আগ্রহ বেশি। এ অঞ্চলে দেলদুয়ার, সখীপুর, মির্জাপুর, ঘাটাইল ও মধুপুর সহ বিভিন্ন জায়গায় লেবুর বাগান রয়েছে। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে না থাকায় এবছর লেবুর উৎপাদন কম, কিন্তু চাহিদা অনেক বেশি। রোজার সময় যে 100% চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমরা উৎপাদন পাই হয়তো 25%। এই 75% যে কম হওয়ার কারণে যে এই লেবুর বাজারটা অত্যাধিক বেড়ে যায়। কৃষক ও কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, পরিশ্রম, পরিচর্যা ও উৎপাদন খরচ কম হওয়ার কারণে লেবুর চাষে অধিক মুনাফা। এ কারণে বিভিন্ন উপজেলায় লেবু চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। বৃষ্টি না দিকে লেবুর দাম বেশি, বৃষ্টি থাকলে লেবুরা বেশি হয়তো। পানি দিতেছি, তার বাদেও মনে করেন লেবু টিকে হারতেছি না। সারা বছর লেবু বিক্রি হলেও রমজান মাসে লেবুর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। গাছে লেবু নাই, এখন তো আর আমাকে দোষ না, দাম তো বাড়বে স্বাভাবিক। উৎপাদন বেশি হইতো, দাম কম হইলেও পড়তে হইতো। নাই তো উৎপাদন বেশি আসছিল, তখন দাম কম তাহলে পোষাইছে। চাহিদা বেশি থাকায় এবার রোজার আগে দাম বেড়েছে অনেক। সব মিলিয়ে লেবু চাষে বেশ লাভবান হচ্ছেন এখানকার কৃষকরা। এতে তাদের মুখে হাসি ফুটেছে। আসলে লেবুর ফলনটা হয় বর্ষার সময়, তখন ফলনটা বেশি হয় এবং লেবুর দামটাও কমে যায়। তো সেই সময় কৃষকরা আসলে দাম ভালো পায় না, কিন্তু শুষ্ক মৌসুমে যেহেতু রমজানটা থাকার কারণে তখন লেবুর উৎপাদনটা থাকে না, তো সেই সময় স্বাভাবিকভাবেই লেবুর দামটা বেড়ে যায়। টাঙ্গাইল জেলায় সারা বছর লেবুর ফলন পাওয়া যাওয়ায় সঠিক বাজার ব্যবস্থাপনা সহ লেবুর সংরক্ষণাগার নির্মাণের দাবি লেবু চাষিদের। শবনম অবনী, মাই টিভি, নিউজ ডেস্ক। চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক মুক্ত ঢাকার ধামরাই গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ঢাকা 20 ধামরাই আসনের বিএনপির সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন। রাতে ধামরাই পৌর শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ধামরাই প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই সহযোগিতা চান। মতবিনিময় শেষে ধামরাই প্রেস ক্লাবের সাংবাদিক নেতারা ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত সংসদ সদস্যকে। এ সময় ধামরাই প্রেস ক্লাবের সভাপতি ও মাই টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাবু, সাবেক সভাপতি আবু হাসান, মোহাম্মদ বাবুল হোসেন সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। আপনারা জানেন, এই চাঁদাবাজ সন্ত্রাসী যারা করে তারা আসলে কোনো দলের মানুষ না আমরা মনে করি। তারা বিভিন্ন দলের নাম ব্যবহার করে, যখন যারা ক্ষমতায় থাকে তাদের নাম ব্যবহার করে একটা অংশ এই কাজগুলো করে যাচ্ছে। এবং আমরা চাই এই ধামরাইটা একদম চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটা নিরাপদ বাসস্থান হবে মানুষের জন্য। সেটা আমার চিন্তাও আছে, স্বপ্নও আছে, এবং আশা করি আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এটা আমরা বাস্তবায়ন করবো সহজভাবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় টাঙ্গাইল 3 ঘাটাইল আসনের শুভেচ্ছা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল সরকারি জিবিজি কলেজ মাঠে থেকে শুভেচ্ছা ও বিজয় মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় চত্বরে শেষ হয়।
উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন হক সেন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব খাসকাওয়ালি দারুস সালাম জামে মসজিদের নবনির্মিত 3তলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাসকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আশরাফ আলী। উদ্বোধন করেন মাওলানা মোহাম্মদ মনসুর মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম মানিক, হযরত আলী মাস্টার, মোহাম্মদ আতাউর রহমান মাস্টার সহ এলাকার বিশিষ্টজনরা। বসন্তের রঙে জাগুক সংস্কৃতির জয়গান, এই প্রতিপাদ্যে চট্টগ্রামে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নিয়েছে প্রমা আবৃত্তি সংগঠন। নগরী থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে সাজানো এই আয়োজনে অংশ নেন বন্দর নগরীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বরেণ্য শিল্পীরা। প্রমার শিশু ও বড়দের বিভাগের শিল্পীরা একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন। আয়োজকরা জানান, ঋতুভিত্তিক এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নেওয়ার প্রত্যয়। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, নতুন সরকারের দ্বিতীয় দিনে সচিবালয়ে কেমন চিত্র দেখছেন? একই সাথে রমজানের প্রথম দিনে নতুন অফিস সময়সূচি শুরু হয়েছে, সব মিলিয়ে কেমন পরিস্থিতি দেখছেন জানান। জ্যোতি, আপনি জানেন যে আজকে প্রথম রমজান এবং বিএনপি নেতৃত্বাধীন যে জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাদের নেতৃত্বে শপথ নেয়ার পর দ্বিতীয় দিন আজকে এই বিএনপি সরকারের অফিস। আপনি একটা বিষয় জানেন যে প্রধানমন্ত্রী যখন রাজধানীতে কোথাও মুভমেন্ট করেন তখন কিন্তু দীর্ঘ সময় পথচারী এবং যানবাহন চালকদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। অর্থাৎ প্রধানমন্ত্রীর গাড়ির যে প্রটোকল, যে গাড়ির বহর, সে গাড়ি বহর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছা পর্যন্ত কিন্তু কমপক্ষে 15 থেকে 20 মিনিট পর্যন্ত বিভিন্ন সিগন্যালে গাড়ি দাঁড় করিয়ে রাখা, রাস্তা ক্লিয়ার করে রাখা হয়। কিন্তু আজকে দ্বিতীয় দিনে বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জনগণের ভোগান্তি দূর করার জন্য হয়তো সকালেই সবার অজান্তে তিনি সচিবালয়ে তার কার্যালয়ে চলে এসেছেন। সকাল 9:15টায় তিনি সচিবালয়ে তার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে পৌঁছেছেন। যেহেতু তিনি 9:15টায় সচিবালয়ে পৌঁছেছেন, নিশ্চয়ই তাকে 8:30টার মধ্যে গুলশানের বাসভবন থেকে তাকে বের হতে হয়েছে। এই যে প্রধানমন্ত্রীর এমন একটি উদ্যোগ, এই উদ্যোগটি কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী যদি এরকম মুভমেন্ট করেন তাহলে সাধারণ জনগণের ভোগান্তি অনেকটা কমবে। অর্থাৎ তারেক রহমান আগেই সেটি চিন্তা করেছিলেন যে যদি জনগণের ভোগান্তি কমাতে হয় তাহলে তাকে জনগণ যখন রাস্তায় বের হবে তার আগে তিনি যদি তার কার্যালয়ে পৌঁছাতে পারেন, সেই দিক থেকে বিবেচনা করেই হয়তো তিনি সকাল 9:15টার মধ্যে সচিবালয়ে পৌঁছেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর যে অফিসটি রয়েছে সচিবালয়ের 1 নং যে ভবন, সেই ভবনে তিনি অফিস করছেন এবং তার প্রটোকলে দায়িত্বে যারা নিয়োজিত তারা নিচে অবস্থান করছেন। এবং আরেকটা বিষয় যদি আপনাকে বলি যে অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে নিচে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে কিন্তু জনসাধারণও চলাফেরা করছে। অর্থাৎ যেটি হওয়ার কথা ছিল যে এই রাস্তাটি বন্ধ থাকার কথা ছিল, কিন্তু এই রাস্তাটিতে কিন্তু সাধারণ সচিবালয়ে যারা কর্মরত কিংবা যারা সচিবালয়ে এসেছেন সকালে কোনো কাজ করতে, তারা কিন্তু এখানে মানে কোনো বাধাবিঘ্ন ছাড়াই চলাফেরা করছেন। যদিও এই ভবনের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন। তবে যদি একটা বিষয় বলি যে এই যে দ্বিতীয় দিনে তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন সেটি একদিকে যেমন প্রশংসার দাবি রাখে, অন্যদিকে রমজানের প্রথম দিনে মানুষের যে ভোগান্তি হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর চলাফেরার কারণে, সেটি থেকে কিন্তু রাজধানীবাসী মুক্ত হয়েছে। অর্থাৎ গতকালকে মন্ত্রিসভার যে একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, দেশের মানুষকে কোনো রকমের বিড়ম্বনায় ফেলা যাবে না, তাদেরকে কোনো রকমের হয়রানি করা যাবে না এবং তারা যাতে বিব্রত বোধ করে এমন কোনো কাজ করা যাবে না। এর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় এবং বিগত সময়ে যেমন ছিল তার চেয়ে যেন উন্নত হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন কারো উপর কোনো কারণে
অত্যাচার নির্যাতন জুলুম নির্যাতন সেটি করা যাবে না। এবং রমজান মাসে মানুষের সবচেয়ে বড় যেটি চাহিদা সেটি হচ্ছে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা। অর্থাৎ এই যে দ্রব্যমূল্য যে হুড় করে বাড়তে থাকে রমজান মাসে, তার একটা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে রমজান মাসে যেন বিভিন্ন পণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রমজান মাসে মানুষের প্রয়োজন হয় সেগুলোর দাম যেন নাগালের বাহিরে না যায় এবং সেগুলো যেন নাগালের মধ্যে থাকে সাধারণ মানুষের, সেই বিষয়টি নিশ্চিত করা। আরেকটি বিষয় নিশ্চিত করতে চেয়েছেন তিনি যে রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ এবং জ্বালানি যেটি গ্যাস সেটি সরবরাহ যাতে নিশ্চিত করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন, যাতে করে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয় এবং সাধারণ মানুষ যাতে স্বস্তিতে রোজা পালন করতে পারে। তবে সব মিলিয়ে এই বর্তমান এই সরকারের যে দ্বিতীয় দিনের যে অফিস সেটিতে মানুষ অনেকটা স্বস্তিতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু দেশের মানুষের জন্য কল্যাণকর বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগগুলো গ্রহণ করাতে মানুষ কিছুটা যেহেতু স্বস্তিতে রয়েছে, সাধারণ মানুষও প্রত্যাশা করে এই সরকারের কাছে যে তারা যেন স্বস্তিতে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে এবং রমজান মাসে যাতে কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়। এবং সরকারের তরফ থেকেও আশা করছি তেমনটি উদ্যোগ নেওয়া হবে, যাতে করে পুরো রমজান মাস জুড়ে যাতে মানুষ নির্বিঘ্নে রোজা পালন করতে পারে, সেহরি এবং ইফতারের সময় যাতে বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয় সেটি যেন তারা পায়, এটিই তারা প্রত্যাশা করছে। এবং সরকারও আশা করি সেটি করবে, যাতে করে যে প্রত্যাশা নিয়ে দেশের জনগণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যে পরিমাণ ভোট দরকার, যে পরিমাণ আসন দরকার, সেটি দেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে এবং বিএনপিও দেশের মানুষের জন্য এমন কাজ করবে এমনটি প্রত্যাশা করছে দেশের মানুষ। জ্যোতি, সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে তথ্য। জ্যোতি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী।